কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে। যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানে তদন্ত হয়। হ্যাঁ, আমাদের আশঙ্কাই সত্যি হলো। সেটি হচ্ছে যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত যে অন্যতম আসামি, গত কয়েকদিন ধরে যে বলছিলাম নেপালে গ্রেপ্তার সিয়াম হোসেন, সেই সিয়াম হোসেনকে কিন্তু এরই মধ্যে যেটি সর্বশেষ আমাদেরকে ঢাকার ডিএমপির প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধান হাবিবুর রহমান জানালেন যে কলকাতা সিআইডি নেপাল থেকে সিয়াম হোসেনকে নিয়ে গেছে, অর্থাৎ নেপাল কর্তৃপক্ষ সিয়াম হোসেনকে মামলার তদন্তের স্বার্থে, অর্থাৎ আনার খুনের তদন্তের স্বার্থে কলকাতা সিআইডিকে সিয়াম হস্তান্তর করেছে। সিয়াম হোসেন এমন একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন বা এখন পর্যন্ত আছেন যে আসলে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর তার যে মূল দায়িত্ব ছিল, এটি অনেকবার এর আগেও বলেছি, তার যে মূল দায়িত্ব ছিল তার দায়িত্বের মধ্যে পড়েছে যে আনারের খণ্ডিত অংশ, দেহাংশ সে বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলবে জিহাদ হাওলাদারের সাথে, এবং জিহাদ হাওলাদারের তথ্য উপাত্ত এবং বিভিন্ন বিচার বিশ্লেষণ করে কলকাতা সিআইডি সিদ্ধান্ত নিয়েছে যেহেতু দুজনেই দায়িত্ব ছিল এই দেহাংশ ফেলে দেওয়ার, সেহেতু সিয়াম হোসেনকে এনে জিজ্ঞাসাবাদ করলে হয়তোবা আনোয়ারুল আজিম আনারের দেহাংশ কোথায় আছে সেগুলো খুঁজে পাওয়ার একটু হলেও সম্ভাবনা থেকে থাকতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে এরই মধ্যে কলকাতা সিআইডি নেপাল কর্তৃপক্ষের কাছে সিয়াম হোসেনের জন্য আবেদন করেন, যেটি ডিবি প্রধান আমাদেরকে জানিয়েছেন নেপাল থেকে ফিরে, যে আসলে দুটি দেশ সিয়াম হোসেনকে দাবি করছে। একটি দেশ করছে বাংলাদেশ ডিবি পুলিশের পক্ষ থেকে এবং ইন্টারপোলের মাধ্যমে, এবং অন্যটি দেশ হচ্ছে কলকাতা, ইন্ডিয়া। তারা দাবি করছে কলকাতা সিআইডি সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদ করবার জন্য। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে। যেহেতু ঘটনা ঘটেছে কলকাতায়, মূল মামলাটি রয়েছে কলকাতায়, অর্থাৎ হত্যা মামলা আনোয়ারুল আজিম আনা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের, এবং তারা অনেক দূর এগিয়েছে এই মামলার তদন্তের অগ্রগতির ক্ষেত্রে, কারণ এরই মধ্যে কিন্তু সেই সঞ্জীবা গার্ডেনে, নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সুয়ারেজ ট্যাঙ্ক থেকে এরই মধ্যে কিন্তু মাংসের অংশ পাওয়া গেছে, যেটি এখনও পর্যন্ত ফরেনসিকের জন্য রয়েছে মুম্বাই, যেটি আমরা সর্বশেষ জানতে পেরেছি। সম্ভবত এখনও পর্যন্ত সেই ফরেনসিক রিপোর্ট আসেনি সিআইডির কাছে, কলকাতা সিআইডির কাছে। তো এই ফাঁকে যে মামলার যে অন্য তদন্ত কাজগুলো, সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদ করা, জিহাদ হাওলাদারকে তারা আবার পুনরায় 2 দিনের রিমান্ডে নিয়েছেন বলে আমরা জেনেছি, এবং জিহাদ হাওলাদার কি দিয়ে কেটেছে আনোয়ারুল আজিম আনারকে, তার শরীর কি কি অংশ দিয়ে, কিভাবে, কোন অস্ত্র দিয়ে কেটেছে সেগুলো নাকি খুঁজে পেয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম, কলকাতার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, এবং সেই স্বীকারোক্তি জিহাদ হাওলাদার এরই মধ্যে কিন্তু কলকাতা সিআইডি বা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকে দিয়েছে। তো তারা এই আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়ে তাদের তদন্ত, অর্থাৎ কলকাতা পার্টের যে তদন্ত, তারা কিন্তু অনেক দূর অগ্রগতি সাধন করেছে, এবং মামলার মূল মামলাটিও কিন্তু চলবে সেইখানে, কারণ সেখানে আমি আবার বলছি হত্যা সেখানে হয়েছে, যে হত্যাকারী ছিল সরাসরি আমাদের এখানেও আছে, আমাদের এখানে যেমন শিমুল ভূঁইয়া আছে, আমানুল্লাহ আমান আছে, শিলাস্তি রহমান আছে। এরপরে শিমুল ভূঁইয়া, আমানুল্লাহ আমান এক ব্যক্তি, শিলাস্তি রহমান আর ব্যক্তি, এবং ফয়সাল আলী সাজি সে হচ্ছে ভাইগনা, এবং তানভীর করে আরেকজন রয়েছে, সেটি হচ্ছে শিমুল ভূঁইয়ার ভাইগনা। তো এই পার্টে তারা আছে, তারা কেউ কেউ সেই ঘটনার দিন উপস্থিত ছিল, কেউ কেউ এটা সেটা কিনবার দায়িত্ব ছিল, কারো ছিল দেহাংশ ফেলে দেওয়ার জন্য, যেমন শিমুল ভূঁইয়ার ভাইগনা তানভীরের দায়িত্ব ছিল দেহাংশ এখানে সেখানে ফালানোর জন্য, ছুঁড়ে ফেলার জন্য, যে যেমন দায়িত্ব ছিল জিয়াদ হোসেনের, যেমন জিহাদ হাওলাদারের, যেমন দায়িত্ব ছিল সিয়াম হোসেনের। তো দুই পার্টে যেহেতু মূল মামলাটি আসলে কলকাতায়, সেই কারণে আসলে কলকাতার যে তদন্ত কর্মকর্তাদেরকে প্রায়োরিটি দিয়েছে নেপাল পুলিশ, নেপাল কর্তৃপক্ষ, এবং ভারতের সঙ্গে নেপালের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। তাছাড়া ইন্টারপোলের মাধ্যমে তারা সাহায্য চাইতে পারেন আসামি ফেরত আনার ক্ষেত্রে। সেই সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে কিন্তু সিয়াম হোসেনকে এরই মধ্যে যে পেয়েছে, সেটি কিন্তু আমাদের ডিএমপি কমিশনার এরই মধ্যে শুক্রবার দিন গণমাধ্যমে তিনি স্বীকার করেছেন যে নেপালে যে আটককৃত ব্যক্তি রয়েছেন তাকে গ্রেপ্তার করে
কলকাতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আরেকটি প্রশ্ন আসে যে আসলে এখনো পর্যন্ত যেহেতু আনোয়ারুল আজিম আনারের মরদেহ বা দেহাংশের কিছু খণ্ডিত অংশ বলে দাবি করা হচ্ছে পাওয়া গেছে সোয়ারেজ লাইনে, সেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সোয়ারেজ লাইন এবং ট্যাঙ্কিতে, তো সেটি ফরেন্সিক করতে আসলে আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন, তার ভাই এবং তার ভাতিজা, তাদের আসলে ডিএনএ পরীক্ষা কীভাবে সম্ভব এবং এখনও পর্যন্ত কেন নেওয়া সম্ভব হয়নি। তা আমি একটি থিওরি আমার কাছে মাথায় এসেছে যে আসলে এই শুধুমাত্র ডিএনএ দেওয়ার জন্য কি আসলে কলকাতা তাদের যাওয়াটা জরুরি, বা এটি কি মনে করছেন কলকাতা সিআইডি যে তাদেরকে এখানে এসে কয়েকদিন থেকে তারপরে ডিএনএ পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়াটা জরুরি কি না, সেটি আসলে প্রশ্ন। কারণ প্রশ্নটি এমন আছে যে বাংলাদেশের সিআইডি, সেই সিআইডিতেও কিন্তু ফরেন্সিক পরীক্ষা হয়, ডিএনএ টেস্ট হয়। হ্যাঁ, এদের টেস্ট এখানে হলো, ডরিন বা আনোয়ারুল আজিম আনারের ভাই বা ভাতিজার ডিএনএ টেস্ট এখানে হলো, এবং সেই কলকাতায় যে মাংস যে পাওয়া গেছে, দেহাংশ পাওয়া গেছে, সেগুলোর যে ফরেন্সিক রিপোর্ট, সেটাও যদি তারা মুম্বাই থেকে এর মধ্যে সিআইডি পেয়ে যায়, এবং এই বাংলাদেশের সিআইডি যদি ডরিন, আনারের ভাই এবং ভাতিজার ডিএনএ পরীক্ষার রেজাল্ট দেয়, তাহলে ওই দুই রেজাল্ট মেলালেও কিন্তু একটা মানে সম্ভব, কারণ রেজাল্ট তো একই আসবে, ওখান থেকে যে রেজাল্ট আসবে এখান থেকে এইখানকার রেজাল্ট আসবে, তো ক্রস ম্যাচ কিন্তু আপনার ফাইল চালাচালি বা রেজাল্ট চালাচালির মাধ্যমেও সম্ভব। তো এই কারণেই কি কলকাতা সিআইডি বা কলকাতা কর্তৃপক্ষ ডরিন বা আনোয়ারুল আজিম আনারের ভাই বা ভাতিজাকে সেখান এখনো পর্যন্ত ডাকছেন না বা নিচ্ছেন না, বা তাদের ডিএনএ প্রয়োজন হচ্ছে না, সেই বিষয়গুলো আছে কি না, এই বিষয়টা মাথায় আছে কি না, আসলে সেটিও ভাববার বিষয়। যে তারা এখানে স্যাম্পল দিল, বাংলাদেশের সিআইডি তাদের ডিএনএ পরীক্ষা করলো, এই রেজাল্টটা কলকাতায় মেল করে বা যেভাবে পাঠিয়ে দেওয়া হলো, সেখানকার ফরেন্সিক রিপোর্ট যে দেহাংশ পাওয়া গেছে মুম্বাই থেকে আসা, সেই ফরেন্সিক রিপোর্টে যদি এটার সাথে ম্যাচ করে, তাহলে তো ফাইল চালাচালির মাধ্যমেই সম্ভব জানা যে আসলে ওই যে মাংসাশী পাওয়া গেছে বা মাংসের যে দেহাংশ পাওয়া গেছে ওইটা আসলে আনার কিনা, এবং এইটি ক্রস ম্যাচ করা অত্যন্ত সহজসাধ্য এখানে। সুতরাং ওদেরকে হয়তো যাওয়ার প্রয়োজনও নাও হতে পারে। তারপরেও যেহেতু একটি কর্তৃপক্ষ তার ফরেন্সিক অর্থাৎ আনোয়ারুল আজিম আনারের প্রায় দাবিকৃত দেহাংশর ফরেন্সিক করছে, তো সেহেতু আসলে এইটি তারা চাইলেই নিতে পারে, কিন্তু সেটা হচ্ছে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে মামলার বাংলাদেশের পার্টে তেমন উল্লেখযোগ্যভাবে থাকছে না, মামলাটা চলে যাচ্ছে কলকাতায়। এবং আমাদের আমি এর আগেও বলেছি এবং এখনও বলছি যে আমাদের এখানে যে ইমোশন কাজ করছে যে একজন সংসদ সদস্য হত্যার বিচার দ্রুত করতে হবে, এবং মানুষ যারা হত্যাকারী, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা, কিন্তু কলকাতায় অংশে কিন্তু এত তাড়াহুড়া বা এত তাগিদ নেই। তাদের আইনি প্রসিডিওর অনুযায়ী যতদিন সময় প্রয়োজন তারা ততদিনই সময় নেবে। এমনও হতে পারে যে বাংলাদেশে যারা আটক আছে তাদেরকেও কলকাতার পার্টি দিতে হতে পারে, কারণ মূল মামলাটা সেখানে, মূল ঘটনাটা সেখানে। যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানে তদন্ত হয়, এটি একটি সেট রুল। কিন্তু আমাদের বাংলাদেশের আইনেও আছে যে বিদেশে যদি কোনো অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি, এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। এখানে একটি অপহরণ বা নিখোঁজ মামলা, এই মামলাতে আসলে কতটুকুন ওই হত্যা মামলার সঙ্গে শুধু ধারা কিছু চেঞ্জ করতে পারবে অভিযোগপত্র বা চার্জশিট দেওয়ার সময়, তাছাড়া কিন্তু এই অংশে তেমন কিছু করবার না, এবং এখানে প্রমাণ করাও খুব কষ্টসাধ্য। যেহেতু মূল মামলা কলকাতা, আসলে একে একে সবাইকেই হয়তো এখানে যারা সিলাসি রহমান রয়েছে, আমানুল্লাহ রহমান বা শিমুল মিয়া বা তানভীর বা ফয়সাল আহমেদ সাজি যারা রয়েছেন, তাদেরকে হয়তো কলকাতার কাছে হ্যান্ড ওভার করতে হতে পারে, কারণ মূল মামলাটি সেখানে চলছে। এরই মধ্যে কিন্তু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হয়তো গ্রেপ্তার করেছে কারণ আখতারুজ্জামান শাহীন এবং আমানুল্লাহ রহমান বা শিমুল ভূঁইয়ার তিনি হচ্ছেন আত্মীয়, এই কাজী কামাল আহমেদ বাবু বা গ্যাসবাবু নামে যিনি পরিচিত বা যাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে, এইটি হচ্ছে এই খেলার ছোট একটি পেয়াদা। এই ঘটনার এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি কীভাবে জড়িত, হয়তো বা ডিবি পুলিশ কোনো না কোনোভাবে তথ্য জেনেছে, এই কারণে আসলে এই গ্যাসবাবুকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের
যিনি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তাকে হয়তো গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ করবে সে হত্যার সঙ্গে কিভাবে জড়িত, হয়তো বা আমাদেরকে পরবর্তীতে ডিবি পক্ষ থেকে তদন্ত দলের পক্ষ থেকে এটি হয়তো জানানো হতে পারে যদি আমরা গণমাধ্যম কর্মীরা সেভাবে জিজ্ঞেস করি। তো এইখানে ছোটোখাটো ধরা হচ্ছে এর সহযোগী অমুকের চেয়ারম্যান, শিমুল ভূঁইয়ার আত্মীয়, আখতারুজ্জামান শাহীনের সহযোগী, এগুলো আসলে এখানে ছিটে ফোটা ধরা হচ্ছে। এই আখতারুজ্জামান শাহীন যে মহাপরিকল্পনা করেছে এই হত্যাকাণ্ডটি নিয়ে এবং আন্তর্জাতিক ভাবে মানে আন্তর্জাতিক কিলার হিসেবে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আখতারুজ্জামান শাহীন তার সূক্ষ্ম পরিকল্পনার মধ্য দিয়ে, সেইখানে এই ছোট ছোট পেয়াদাগুলোর ধরে আসলে হয়তো আখতারুজ্জামান শাহীনের সম্পদ প্রয়োগ করা বা তাকে একটু চাপে রাখা সম্ভব, কিন্তু এই মামলাকে একটি প্রাণ দেয়া বা মামলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ছোট ছোট গ্রেফতারগুলো কতটুকুন কাজে দিবে এটা যারা তদন্ত করছেন তারা ভালোই জানেন। কিন্তু যেটি বারবার বলছি, মামলাটার এখানে সর্বোপরি থাকছে না, মামলাটি চলে যাচ্ছে কলকাতায়, কারণ কলকাতায় ঘটনা ঘটেছে এবং কলকাতাতে মূল আসামিগুলো রয়েছে এবং কলকাতার যে সিআইডির যে তদন্ত দল তারা এরই মধ্যে শ্যাম হোসেনকে পেয়ে গেছে, জিয়াদ হাওলাদার আছে এবং বাংলাদেশ থেকেও হয়তো তারা কিছুদিনের মধ্যে দাবি করবে যে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের বন্দি মিনেও চুক্তি আছে, তারা হয়তো দাবি করবে এখানে যারা গ্রেপ্তার রয়েছে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য।